ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়াটা কঠিন না, কঠিন হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নটা বোঝা। কারণ যে বুঝে ফেলে, সিস্টেমটাকে ব্রেকডাউন করতে পারে, ও তো খুব সহজে উত্তর করে চান্সটা পেয়ে যায়। এখন আমি যেভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি পড়ে চমৎকার ফলাফল করেছিলাম, সেই সিস্টেমটা যদি তোমাকে শিখিয়ে দেই, বিগত বছরগুলোতে যারা টপার ছিল তাদের আইডিয়াটা যদি বলে দেই, তাহলে তোমার বিশ্ববিদ্যালয়ের জার্নিটা স্মুথ হবে। চলো আমরা ঢাকা ইউনিভার্সিটির কিছু প্রশ্ন সলভ করে দেখি। এখানে বলা হচ্ছে প্লেটোস মানে কি? প্লেটোস এর বাংলা হচ্ছে প্লেটোর, এস মানে র বোঝায়। প্লেটোর টিচিং হেড আ প্রফাউন্ড, প্রফাউন্ড মানে হচ্ছে গভীর, গভীর বা বেশি বোঝায়, যে অনেক বেশি বা গভীর। তাহলে প্লেটোস টিচিং হেডে প্রফাউন্ড ইফেক্ট অন এরিস্টটল, বলা হচ্ছে প্লেটোর পড়ানোটা এরিস্টটলের উপর গভীর প্রভাব ফেলেছিল বা প্রভাব ছিল। যে প্লেটোস টিচিং হেড অর্থাৎ প্লেটোর পড়ানোতে হেডে প্রফাউন্ড ইফেক্ট অন এরিস্টটল, অর্থাৎ প্লেটো যে পড়াচ্ছেন সেই পড়ানোতে এরিস্টটলের একটা গভীর প্রভাব পাওয়া যায়। সো এখানে ইফেক্ট মানে হচ্ছে প্রভাব। আমাদেরকে চারটা অপশন দিয়ে বলছে যে এখানে ইফেক্টের সাথে মিলিয়ে আমরা কোন ওয়ার্ডটা নিতে পারি। তার মানে ফার্স্ট পয়েন্টটা হচ্ছে এই এমসিকিউটা কোথা থেকে এসেছে? এটা এসেছে ওয়ার্ড মিনিং থেকে বা ভোকাবুলারি থেকে দিয়েছে। তার মানে এখানে আমরা শুরুতে দেখেছি, আমরা ইফেক্ট শব্দটার অর্থ জানি যে ইফেক্ট শব্দটার অর্থ হচ্ছে প্রভাব। এখন আমরা বাকি চারটা অপশন নিয়ে একটু কথাবার্তা বলবো। শুরুতে দেওয়া আছে ডেপথ, ডেপথ মানে তো আমরা জানি গভীর। অ্যাফেকশন, অ্যাফেকশন মানে হচ্ছে মায়া বা টান বা ভালোবাসা, এই টাইপের কিছু। অ্যাফিলিয়েশন মানে হচ্ছে অন্তর্ভুক্তি, অন্তর্ভুক্তি, ঠিক আছে, বা সংযুক্তিতা। আমরা বলি না যে সে আমাদের অ্যাফিলিয়েশন হয়ে কাজ করছে বা অ্যাফিলিয়েটস হয়ে কাজ করছে। সো কেউ যখন আমাদের থেকে অ্যাফিলিয়েশন নিবে তখন সে আমাদের টিমে যুক্ত হবে। সো অ্যাফিলিয়েট করা মানে কি? কাউকে সাহায্য করা, কারোর মধ্যে অন্তর্ভুক্ত হয়ে কোনো একটা সাপোর্ট দেয়া। বলে না যে তুমি চাইলে অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারো, অর্থাৎ আমাদের কোর্সের বিজ্ঞাপন করে সেখান থেকে একটা পার্সেন্টেজ নিতে পারো। সেটা অ্যামাজন থেকে আমরা দেখি যে অনেক পরিমাণ ইন্ডিয়ানরা বিজনেস করছে, তো সেটা একটা প্রসেস। এবং লাস্টে বলা হচ্ছে ইনফ্লুয়েন্স, ইনফ্লুয়েন্সের বাংলা কিন্তু প্রভাব। তাহলে তুমি বুঝে গিয়েছো যে এখানে সঠিক উত্তর কোনটা হবে। এখানে সঠিক উত্তর হবে প্লেটোস টিচিং হ্যাড এ প্রফাউন্ড ইনফ্লুয়েন্স অন এরিস্টটল। তার মানে আমাদের এখানে সঠিক উত্তরটা হবে ইনফ্লুয়েন্স, কারণ ইনফ্লুয়েন্স মানেও প্রভাব। তাহলে এই প্রশ্নটা টোটালি ওয়ার্ড মিনিং থেকে এসেছে এবং এই ওয়ার্ড মিনিংগুলো আমরা দেখি এইচএসসির ফার্স্ট পেপার টেক্সট বুকের যে প্যাসেজগুলো, সেই প্যাসেজগুলো থেকে দেয় এবং নির্দিষ্ট কিছু ভোকাবুলারি আছে, ধরো 7 থেকে 800 ভোকাবুলারি কেউ যদি মুখস্থ করতে পারে সেখান থেকেই প্রশ্ন করে। এবং এই দুইটা ওয়ার্ড কিন্তু পরিচিত। তুমি ইফেক্ট, এটা যে প্রভাব, এটা তুমি অনেক শুনেছ, এবং ইনফ্লুয়েন্স শব্দটাও তুমি জানো যে কাউকে ইনফ্লুয়েন্স করা, সেই ক্ষেত্রে এই শব্দটাও তুমি শুনেছ। হয়তো অ্যাফেকশন আর অ্যাফিলিয়েশন বা অ্যাফেকশন ওয়ার্ডটাই তোমার কাছে নতুন মনে হতে পারে। সো তোমার জন্য আমরা 700-800 ভোকাবুলারি দিব, যেখান থেকে মোটামুটি 100% শিওর কমন পড়বে, অর্থাৎ কমন পড়ার গ্যারান্টিটা আমি তোমাকে দিচ্ছি। সো ওয়ার্ড মিনিং তো আর শেখার জন্য আলাদা কোনো টেকনিক নেই, তুমি রেগুলারলি প্র্যাকটিস করবা, খাতায় লিখে লিখে পড়বা, যত বেশি চর্চা করবা, সকালে উঠে প্র্যাকটিস করবা, তোমার ওয়ার্ড মিনিং থেকে প্রশ্ন কমন আসবে। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর 3, 4, 5টা প্রশ্ন কিন্তু শব্দার্থ বেসড আসে। তাহলে প্রথম প্রশ্নের উত্তরটা আমরা দেখলাম যে ইনফ্লুয়েন্স। আমরা পরেরটা দেখি, আমরা 2টা ওয়ার্ড মিনিং রিলেটেড রাখছি, 2টা গ্রামার রিলেটেড, কারণ তোমাকে ধারণা দিতে চাই যে বিশ্ববিদ্যালয়ের উত্তরগুলো কিভাবে তুমি করবা। এখানে দেখো বলা হচ্ছে আ নিউ গভর্নমেন্ট, এর বাংলা হচ্ছে নতুন সরকার। ডিপার্টমেন্ট, নতুন সরকারের যে দপ্তর আছে, ওয়াজ এস্টাবলিশড, সেটা প্রতিষ্ঠিত হয়েছিল। প্যাসিভ, ওয়াজ এস্টাবলিশ অর্থাৎ নতুন সরকারের একটা দপ্তর প্রতিষ্ঠিত হয়েছিল টু কন্ট্রোল মেরিটাইম ট্রাফিক। এখন মেরিটাইম ট্রাফিকটা কি? যে মেরিটাইম শব্দটার অর্থ জানে সে এটার উত্তর করে ফেলতে পারবে। এখানে বলা হচ্ছে যে মেরিটাইম দ্বারা কি বোঝানো হয়। এখন মেরিটাইম বা মেরিন, এগুলা দ্বারা আমরা সাধারণত জানি যে আমাদেরকে বোঝানো হয় সমুদ্রের বিষয়। সো মেরিটাইম ট্রাফিক মানে সরকারের নতুন একটা দপ্তর প্রতিষ্ঠিত হয়েছে, সমুদ্র চলাচলের যে লাইনগুলা বা পাথওয়েগুলা সেগুলাকে যেন কন্ট্রোল করা যায়, সমুদ্রে যেন এক জাহাজ আরেক জাহাজের সাথে ধাক্কা না খায় বা সেখানে যেন কোনো প্রবলেম না হয়। সো মেরিটাইম শব্দের অর্থ আমরা জানি, বাংলাদেশেও মেরিটাইম বিশ্ববিদ্যালয় আছে যেখানে সমুদ্রবিদ্যা নিয়ে পড়াশোনা করা হয়। সো মেরিটাইম বা মেরিন এই শব্দটার সাথে আমরা জানি বা সম্পৃক্ত। এবং এই প্রশ্নটা কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এসেছে, এটা ঢাকা ইউনিভার্সিটি না, এটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে এসেছে
গত বছর, মানে একেবারে লাস্ট ইয়ার এই প্রশ্নটা করেছে। তাহলে খেয়াল করে দেখো, তুমি ভাবছো যে অনেক কঠিন প্রশ্ন আসে, প্রশ্ন অনেক সহজ হয়। আমি এটা দিয়ে একটু সাহস দিতে চাচ্ছি, প্রস্তুতি গুছানো থাকলে প্রশ্নের উত্তর তুমি ইজিলি করে আসতে পারবা। তার মানে এখানে মেরিটাইম ট্রাফিক মানে সি, মানে সামুদ্রিক জ্যামের কথা বলা হচ্ছে। এখন আমরা একটা গ্রামার রিলেটেড কোয়েশ্চেনে যাই। দেখো এখানে বলা হচ্ছে ওয়ান অফ দ্য ক্রুশিয়াল ড্যাশ, ওয়ান অফ দ্য ক্রুশিয়াল প্রবলেম অফ দ্য ডে ইজ প্রাইস স্পাইরাল। প্রাইস স্পাইরাল মানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। বলা হচ্ছে এখনের দিনে একটা অন্যতম গুরুত্বপূর্ণ সমস্যা হচ্ছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। এটা হচ্ছে বাংলা। তুমি ইংরেজিতে ভালো করতে হলে তোমাকে অবশ্যই ইংরেজি বেসিকটা ক্লিয়ার রাখতে হবে, শব্দ পড়ে এর অর্থ বুঝতে হবে, অর্থাৎ লাইন পড়ে এটা কি বোঝাচ্ছে, প্রশ্ন দেখে বুঝতে হবে এটা গ্রামারের কোন টপিক থেকে দিয়েছে, ফ্রি হ্যান্ড রাইটিং স্কিল ভালো থাকতে হবে, ভোকাবুলারি এবং প্রিপোজিশন জানা থাকতে হবে। এগুলোতে দুর্বল মানে ঢাকা ইউনিভার্সিটির আশাটা তুমি ছেড়ে দাও। তো এইখানে আমরা যদি দেখি ওয়ান অফ দ্য ক্রুশিয়াল প্রবলেম অফ দ্য ডে আর প্রাইস স্পাইরাল। আবার দেখো প্রবলেম অফ দ্য ডে ওয়াজ প্রাইস স্পাইরাল, এখানে আর দিচ্ছে, এখানে ওয়াজ দিচ্ছে। সো আমরা যদি এটার সঠিক রুলসটা জানি, এই প্রশ্নটা দিয়েছে আমাদের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট অথবা নাউন থেকে। দেখো প্রশ্নটা কোন গ্রামার আইটেম থেকে আসছে ওইটাকে ধরার চেষ্টা করো, হয় নাউন থেকে দিয়েছে অথবা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে দিয়েছে, মানে এই দুইটা থেকেই এটা কানেক্টেড, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। তার মানে আমি বুঝে ফেললাম যে আমার গ্রামারের টপিকটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন জায়গা থেকে দিয়েছে। এরপরে আমি একটু রুলসটাতে যদি যাই, রুলস হচ্ছে ওয়ান অফ দ্যার পরে প্লুরাল নাউন এবং সিঙ্গুলার হচ্ছে তোমার ভার্ব। কি বলা হচ্ছে ওয়ান অফ দ্যার পরে প্লুরাল নাউন সিঙ্গুলার ভার্ব, ওয়ান অফ দ্যার পরে প্লুরাল নাউন সিঙ্গুলার ভার্ব, ওয়ান অফ দ্যার পরে প্লুরাল নাউন সিঙ্গুলার ভার্ব। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলো দেখার পরে ফার্স্টে মাথায় আনতে হবে এটা গ্রামারের কোন টপিক থেকে আসছে, তারপরে চিন্তা করে ফেলবা যে গ্রামারের ওই টপিকে এই রুলসটার মেইন পয়েন্টটা কী ছিল বা কোন জিনিসটা মাথায় রাখার মতো। মাথায় রাখার মতো হচ্ছে ওয়ান অফ দ্যার পরে প্লুরাল নাউন সিঙ্গুলার ভার্ব। তাহলে সেই অনুযায়ী আমরা যদি খেয়াল করে দেখি, এখানে বলা হচ্ছে যে ওয়ান অফ দ্য ক্রুশিয়াল প্রবলেম ড্যাশ, তাহলে এখানে আমাদের সঠিক উত্তরটা হবে প্রবলেমস। এখানে হচ্ছে টাইপিং মিস্টেক করেছে, এটা প্রবলেমস হবে, এখানে এসটা মিস গিয়েছে, ঠিক আছে। তাহলে এটার উত্তর হবে ওয়ান অফ দ্য ক্রুশিয়াল প্রবলেমস, অর্থাৎ একটা অন্যতম গুরুত্বপূর্ণ সমস্যা অফ দ্য ডে ইজ প্রাইস স্পাইরাল। এটা আমাদের টাইপিং মিস্টেক, পরীক্ষায় টাইপিং মিস্টেক থাকবে না, আমরা রেডি করার সময় এসটা মিস গিয়েছে। এখন আমি এটা যদি ব্যাখ্যাটা দিই, আমরা পেইড বেচে যখন পড়াই আমরা একেবারে ধরে ধরে ভেঙে ভেঙে ব্যাখ্যা দিয়ে পড়াই। দেখো এই ব্যাখ্যাটা একটু খেয়াল করে দেখো কি বলা হচ্ছে। ব্যাখ্যাতে বলা হচ্ছে ওয়ান অফ, ইচ অফ, ইদার অফ, নিদার অফ, এনি ওয়ান অফ, এগুলো যদি থাকে তারপর নাউন প্লুরাল এবং ভার্বটা সিঙ্গুলার হয়। সো আমরা যখন প্রশ্ন পড়ানোর পর এরকম চমৎকার করে তোমাকে ব্যাখ্যাটা দিয়ে দিব, তখন তুমি দেখেই বুঝে ফেলবা আচ্ছা এটা এই রুলস থেকে এসেছে। ওয়ান অফ, ইচ অফ, ইদার অফ, নিদার অফ এরা যদি থাকে তারপরে আমার নাউনটা হবে প্লুরাল আর ভার্বটা হবে সিঙ্গুলার। তাহলে সেই সিকোয়েন্স অনুযায়ী ওয়ান অফ দ্যার পরে আমরা কি করলাম, আমরা এই যে প্রবলেমস এটাকে প্লুরাল নিয়ে নিলাম, ওয়ান অফ দ্য ক্রুশাল প্রবলেমস অফ দ্য ডে, তারপর ভার্বটা সিঙ্গুলার, এটাই আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে। তাহলে প্রশ্ন এসেছে নাউন বা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে, এবং কোন রুলসটা দিয়েছে সেটা আমরা বুঝে গিয়েছি। এইভাবে ধরে ধরে পড়লে তোমার দ্বারা ঢাকা বিশ্ববিদ্যালয় সম্ভব। চলো আরেকটা প্রশ্ন দেখি আমরা। এখানে বলা হচ্ছে হ্যাডন্ট আই ওয়ার্কড হার্ড, বলা হচ্ছে যদি আমি কঠোর পরিশ্রম না করতাম তাহলে কি হতো, আমি সফল হতাম না। তাহলে হ্যাড দিয়ে যদি কোনো বাক্য তৈরি হয়, ধরো কোনো একটা বাক্য হ্যাড দিয়ে শুরু হয়েছে এবং সেই বাক্যটা যদি শর্তযুক্ত কোনো ইন্ডিকেট করে বা এখানে যদি কোনো শর্ত বোঝায়, তাহলে কিন্তু আমরা ওইটাকে থার্ড কন্ডিশনালের আলোকে বিবেচনা করি। কিসের আলোকে? থার্ড কন্ডিশনাল সেন্টেন্সের আলোকে নিয়ে যায়। তার মানে এখানে প্রথম বোঝার বিষয় হচ্ছে আমাদের কোনো বাক্য যদি হ্যাড দিয়ে শুরু হয় এবং সেটা যদি কন্ডিশন বা শর্তর দিকে ইন্ডিকেট করে, অর্থাৎ এইটা করলে ওইটা হবে, আমি যদি ভালো করে না পড়তাম তাহলে আমি সফল হতাম না, এই যে একটা শর্ত, এটা না করলে ওইটা হইতো না, এটা করলে ওইটা হইতো, এই শর্ত যখন থাকবে তখন সেটাকে আমরা থার্ড কন্ডিশনালে নিয়ে যাব হ্যাড দিয়ে শুরু হলে। এখন থার্ড কন্ডিশনালের স্ট্রাকচারটা কি জানো? সেটা হচ্ছে তোমার ইফযুক্ত অংশটা যদি পাস্ট পারফেক্ট হয়, পাস্ট পারফেক্ট মানে এখানে দেখো হ্যাডেন্ট আছে এবং তারপরে ওয়ার্কড আছে, তাহলে পাস্ট পারফেক্টের স্ট্রাকচারই তো হচ্ছে হেডের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে, যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি হেডও আছে, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আছে। তাহলে এটার স্ট্রাকচারটা হচ্ছে উড অথবা কুড অথবা মাইট বসবে প্রথমে, এরপরে বসবে হ্যাভ, তারপরে বসবে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম।
অর্থাৎ সহজভাবে বললে মাইট হ্যাভ, কুড হ্যাভ, উড হ্যাভের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে। কি বলছি? মাইট হ্যাভ, কুড হ্যাভ, উড হ্যাভের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে। মাইট হ্যাভ, কুড হ্যাভ, উড হ্যাভের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে। তো আমরা এখানে অলরেডি পেয়েছি হ্যাডেন্ট ওয়ার্কড, তার বাংলা দ্বারায় হ্যাডেন্ট আই ওয়ার্কড। আমি যদি পরিশ্রম না করতাম, পাস্ট পারফেক্ট অতীতের কথা, তাহলে আমি সফল হতে পারতাম না। দুইটাই অতীতের কাহিনী। তাহলে এই ক্ষেত্রে আমাকে দেখতে হবে কোথায় উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ আছে। দেখো এখানে কুডের পরে কোনো হ্যাভ নাই, তার মানে এটা বাদ। এখানে উডের পরে কোনো হ্যাভ নাই, বাদ। এখানে কুডন্ট হ্যাভ আছে, কিন্তু এইখানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম নাই। আমরা কি পড়েছি? উড, কুড, মাইটের পরে হ্যাভ এবং লাস্টেরটা হবে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, কিন্তু এখানে কোনো ভার্ব দেয়ই নাই। আমাদের এখানে কোনো ভার্ব দেয়ই নাই। যেহেতু এখানে ভার্ব দেয় নাই, তার মানে এটা ভুল। তাহলে ভার্ব দেয়া আছে কোনটাতে? ভার্ব দেয়া আছে প্রথমটাতে, কুডন্ট হ্যাভ সাকসিডেড। আমি যদি পরিশ্রম না করতাম তাহলে আমি সফল হতে পারতাম না। এইভাবে ব্যাখ্যা করে বুঝে বুঝে পড়লে তোমার ইংরেজি বেসিকে কেন সমস্যা থাকবে, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন কঠিন লাগবে, কেন তোমার চান্সটা মিস হয়ে যাবে। কারণ আমরা শুধু এইভাবে না, রিটেনের জন্য একেবারে বেসিক থেকে ধরে ধরে লাইন ভেঙে ভেঙে পড়িয়ে দিব। এখানে তো এমসিকিউ সলভ করছি, বিস্তারিত পড়াচ্ছি না। পেইড ব্যাচে প্রতিটা গ্রামারের স্ট্রাকচারকে ব্রেক ডাউন করে সেখানে কেন উত্তর হলো, কিভাবে তুমি পড়বা, সকল কিছু আমরা বুঝিয়ে দিচ্ছি। এবং এর জন্য তুমি আমাদের টার্গেট ডিউ ব্যাচটাতে যুক্ত হতে পারো, যেটা এইচএসসি পরীক্ষার পরে শুরু হয়। এবং আমাদের এই ব্যাচে গত বছর সপ্তম হয়েছে নবনী ঢাকা বিশ্ববিদ্যালয়ে সপ্তম হয়ে আইন বিভাগে পড়ছে। তার মানে কি আমাদের ব্যাচ থেকে টপার বেরোচ্ছে জাস্ট বিকজ আমরা ধরে ধরে পড়াই। গ্রামের একটা ছেলে আসলেও তাকে আমরা অধিক গুরুত্ব দিই। তুমি বুঝতেছো না, আমাদের সাথে কমিউনিকেট করো। আমাদের কোর্স ফি 4500, বাট এখন ডিসকাউন্ট চলছে। তুমি যত তাড়াতাড়ি যোগাযোগ করবা ডিসকাউন্টে ভর্তি হতে পারবা 2999 টাকা। আমাদের ক্লাসে একেবারে বেসিক থেকে শুরু করে ধরে ধরে তোমার সকল সমস্যার সমাধান করা হয়। প্রতিটা বিষয়ের উপর প্রায় 50-এর অধিক ক্লাস থাকে, এমসিকিউ এবং রিটেন মিলিয়ে। এছাড়া আমাদের ক্লাসগুলো ফেসবুক সিক্রেট গ্রুপে লাইভে হয়। প্রতিটা ক্লাস রেকর্ডেড থাকে। ক্লাস শেষে লেকচার শিটগুলো পিডিএফ আকারে দেওয়া হয়। প্রতিটা ক্লাস শেষে পরীক্ষা নেওয়া হয়। পরীক্ষায় সমস্যা থাকলে সলভ ক্লাস দেওয়া হয়। সলভ ক্লাসেও সমস্যা থাকলে আমার নাম্বারে একটু কল দাও যে ভাই এরপরেও বুঝি নেই। তোমাকে বোঝানোটাই তো আমাদের মেইন উদ্দেশ্য এবং লক্ষ্য। এটা আমার পার্সোনাল নাম্বার বা হোয়াটসঅ্যাপ নাম্বার, এটাতে তুমি নক দিয়ে ফোন দিয়ে কথা বলে দেখো, আমরা তোমার সমস্যার সমাধান করে দিব। এবং আমরা যেভাবে ধরে ধরে পড়াবো তোমার কোনো সমস্যা থাকবে বলে আমরা আশা করি না। এবং আমাদের এই একই ব্যাচে ভর্তি হলে পরবর্তীতে ক্লাস করার জন্য আর কোনো পেমেন্ট করতে হবে না। ধরো রাজশাহী, চট্টগ্রাম, জগন্নাথ, জাহাঙ্গীরনগর, কুমিল্লা, খুলনা, সাস্ট কিংবা গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের মধ্যে বরিশাল বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া কিংবা কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়, অথবা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি যেটা নতুন হচ্ছে 7 কলেজ, সেই 7 কলেজে পরীক্ষা দিলে বা জাতীয় বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিলে আর পড়তে হবে না, আর পেমেন্ট করতে হবে না। আমরা এক ব্যাচেই সব শেষ করে দিব। এই ব্যাচে যারা ক্লাস নেবে সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের। তুমি অলরেডি আমার পড়ানো এবং ক্লাস দেখে মাইন্ডে সেট করে নিতে পারো। ইউ ক্যান মেক আপ ইউর মাইন্ড যে আমি ভাইয়ের কাছেই পড়বো এবং আমি এইখান থেকে আমার ঢাবি জয়ের স্বপ্নটা পূরণ করব। এই ক্লাস ভালো লাগলে পেইড ব্যাচের ক্লাস তো আরও ধরে ধরে সময় নিয়ে পড়াই। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে দিবা, কমেন্টে একটু জানিয়ে দিবা যে এই ভাইয়ার ক্লাসগুলো আমি দেখি। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। এবং আমার কেন জানি মনে হয় তুমিও ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে, তোমার সাথে ওই ক্যাম্পাসে একদিন দেখা হবে। আসসালামু আলাইকুম।